শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতি পুস্তক অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা। এই এপিসোডে ষষ্ঠ পরিচ্ছেদ। টুং সন্নাটা ঘুম। সুরেশ্বর ছেড়ে বৃষ্টি আরম্ভ হলো। এতদিন রোদে কাঠ ফাটছিল। সকালে যখন হাঁসের দল যাত্রা করে বার হলো, তখন আকাশ যেন পরিষ্কার, কিন্তু ব্রহ্মপুত্র নদের রাস্তা ধরে যতই তারা উত্তর মুখে এগিয়ে চলল, ততই মেঘ আর কুয়াশা আর সঙ্গে সঙ্গে বৃষ্টি দেখা দিলে। হাঁসের ডানায় পাহাড়ের হাওয়া লেগেছে, তারা মেঘ কাটিয়ে হু হু করে চলেছে। মাটির পাখিদের সঙ্গে রং তামাশা করে বকতে বকতে চলবার আর সময় নেই। তারা কেবলই টানা সুরে ডেকে চলেছে, কোথায় হেথায়, কোথায় হেথায়। হাঁসের দলের সাড়া পেয়ে ব্রহ্মপুত্রের দুপারের কুঁকড়ো ঘাঁটিতে ঘাঁটিতে জানান দিতে শুরু করলে। পূব পারের কুঁকড়ো হাঁকলে, সাতনল, চন্দনপুর, কুমিল্লা, আগরতলার রাজবাড়ি, টিপাড়া, হিলটিপাড়া। পশ্চিম পারের কুঁকড়ো ডাকলে, মীর কদম, নারায়ণগঞ্জ, ঢাকার নবাববাড়ি, মুড়াপাড়া। পূবে ডাকলে ভেংচার চর, পশ্চিমে ডাকলে চর ভিন্দর। হাঁসেরা তেজে চলেছে। এবার ছোট ছোট গ্রাম নদীর আর নাম শোনা যাচ্ছে না। বড় বড় জায়গার কুঁকড়ো ডাকছে, পাবনা, রামপুর, বোয়ালিয়া, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি। পূবের কুঁকড়ো অমনি ডেকে বললে, খাসিয়া পাহাড়, গারো পাহাড়, জৈতিয়া পর্বত, কামরূপ। বুনো হাঁসের দল পাহাড় পর্বত অনেক দেখেছে। শিলিগুড়ি থেকে হিমালয় ডিঙিয়ে মানস সরোবরে চট করে গিয়ে পড়া গেলেও তারা শিলিগুড়ি থেকে ডাইনে ফিরে ফুলচারি, হাড়গিলের চর, ধুবড়ি, শিলং, গৌহাটি, দিব্রুগড়, কামরূপ হয়ে যাবার মতলবই করলে। কেননা দার্জিলিং হয়ে যাওয়া মানে ঝড়ঝাপটা, বরফের ওপর দিয়ে যাওয়া, আর কামরূপের পথে গেলে ব্রহ্মপুত্র নদের দুধারে নগরে, গ্রামে, চরে জিরিয়ে যাওয়া চলে। হৃদয় কিন্তু বেঁকে বসল। এত কাছে এসে দার্জিলিং যদি দেখা না হলো তো হলো কি? খোঁড়া হাঁসের যদিও পায়ে বাত, তবু হৃদয়ের কথাতেই সে সায় দিয়ে বসল। ঠিক এই সময় শিলিগুড়ি থেকে ছোট রেল বাঁশি দিয়ে পাহাড়ে উঠতে আরম্ভ করলে। হৃদয় আকাশের উপর থেকে দেখলে যেন সাদা কালো একটি গুটি পোকা এঁকে বেঁকে পাহাড়ের গা বেয়ে চলেছে। হাঁসে চড়া হৃদয়ের অভ্যেস। রেল এত ঢিমে চলেছে দেখে ভেবেছিল গুগলির মতো কত বছরই লাগবে ওটার দার্জিলিং পৌঁছতে। হৃদয় চকাকে শুধলে, ওটা কতদিনে দার্জিলিং পৌঁছবে? চকা উত্তর দিলে, এই সকাল 8টায় ছাড়লো, বেলা 3টে-4টেতে পৌঁছে যাবে। আর আমরা কতক্ষণে সেখানে যেতে পারি? হৃদয় শুধলে। চকা উত্তর করলে, যদি রাস্তায় কুয়াশা হিম না পাই তবে বড় জোর 1 ঘন্টায় ঘুম লেকে গিয়ে নামতে পারি। সেখান থেকে কিছু খেয়ে নিয়ে সিনচল, কালিম্পক, লিবং সন্দকফু থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে কার্শিয়ংটুং সোনাদা হয়ে আবার ঘুমেতে নেমে একটু জল খেয়ে একচোট ঘুমিয়ে নিয়ে বেলা 11:30 নাগাদ দার্জিলিং ক্যালকাটা রোডের ধারে আলুবাড়ির গুম্ফার কাছটায় তোমায় নামিয়ে দিতে পারি। আমরা তিব্বতের হাঁস, তার ওদিকে আর আমাদের যাবার জো নেই। গেলেই গোরারা গুলি চালাবে। এত সহজে দার্জিলিং দেখা যাবে জেনে খোঁড়া হাঁস পর্যন্ত নেচে উঠল। চকা তখন বললে, এত বড় দল নিয়ে তো পাহাড়ে চলা দায়। ছোট রেলের মতো আমাদেরও দল ছোট করে ফেলা যাক। বড় দলটা নিয়ে আন্ডামানে কামরূপে হাড়গিলে চরে গিয়ে অপেক্ষা করুক, আর আমি, খোঁড়া, হংপাল, কাঠচাল, নানকৌড়ি চলো দার্জিলিং দেখে আসি। শিলিগুড়ি থেকে হাঁসের দল 2 ভাগ হয়ে চলল। ঠিক সেই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামল। কাঠ ফাটা রোদের পর নতুন বৃষ্টি পেয়ে মাটি ভিজে উঠেছে, পাতা গজিয়ে উঠেছে। বনের পাখিরা আনন্দে উলু উলু দিয়ে কেবলই বলতে লেগেছে বৃষ্টির গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বাজছে বাদল গামুর গুমুর, ডাল চাল আর মক্কা মসুর ফোঁটায় ফোঁটায় নামে, আকাশ থেকে নামে, জলের সাথে নামে, ঘরে ঘরে নামে,
টাপুর টুপুর গামুর গুমুর গামুর গুমুর টাপুর টুপুর। তিস্তা নদীর কাছে এসে হাঁসেরা শুনলে নদীর দুপারে সবাই বলছে, মেঘ লেগেছে কালা ধলা, বইছে বাতাসে জলা জলা, বরফ গলা পাগলা ঝোড়া শুকনা ধুয়ে আসে তিস্তা নদীর পাশে, ঝাপুর ঝুপুর ছাপুর ছুপুর ছাপুর ছুপুর ঝাপুর ঝুপুর। নতুন জল বাতাস পেয়ে পৃথিবী জুড়ে সবাই রোল তুলেছে। আকাশের হাঁসেরাই বা চুপ করে থাকে কেমন করে? তারা পাহাড়ের গায়ে সিঁড়ির মতো ধাপে ধাপে আলু পেঁয়াজ শাকসবজি ক্ষেতগুলোর ধার দিয়ে ডাকতে ডাকতে চলল, রসা জমি ধসে পড়ো না, বসে থেকো না, ফসল ধরাও ফল ধরাও, নতুন বীজে ফল ধরাও। পাগলা ঝোড়ার কাছ বরাবর এসে একখানা প্রকাণ্ড মেঘ হাঁসেদের সঙ্গ নিয়ে উত্তর মুখে উড়ে চলল। কলকাতার এক বাবু পাহাড়ে রাস্তায় রবারের জুতো, রবারের ওয়াটারপ্রুফ পরে বৃষ্টির ভয়ে নাকে কানে গলাবন্ধ জড়িয়ে মোটা এক চুরুট টানতে টানতে ছাতা খুলে হাঁপাতে হাঁপাতে চড়াই ভেঙে তাড়াতাড়ি বাড়ি মুখো হয়েছেন দেখে হাঁসেরা রঙ্গ জুড়লে, জল চাও না চাও কিন্তু খাসা পাউরুটি, হয় না তো সেটি, জলের ভয়ে তাড়াতাড়ি খুললে কেন ছাতা, জল না হলে গাছে গাছে ফলে পেঁপে আতা, জল না পেলে কোথায় পেতে আলু পটল চা, হতো না কো রবার গাছ কিসে ঢাকতে পা, বৃষ্টি নইলে ছিষ্টি নষ্ট সেটা মনে রেখো, মেঘ দেখলে নাক তোলো তো উপোস করে থেকো, সকালে পাবে না চা দুপুরেতে ভাত, বিকেলে পাবে না ফল রাতে জ্বলবে আঁত, না পাবে নদীতে মাছ খেতেতে ফসল, ফোঁটা ফোঁটা ঝরবে তখন তোমার চোখে জল। বাবু একবার ছাতার মধ্যে থেকে আকাশে চেয়ে দেখলেন, হৃদয় টুপ করে তার নাকের উপর একটা শিল ফেলে হাততালি দিতে দিতে হাঁসের পিঠে উড়ে চলল। মেঘখানা শিল বর্ষাতে বর্ষাতে হাঁসের দলের পিছনে পিছনে আসছে, আর হাঁসেরা সারি দিয়ে আগে আগে যেন মেঘখানাকে টেনে নিয়ে চলেছে আকাশ দিয়ে পুষ্পক রথের মতো। তিন দরিয়ার অনেক উপরে দুই পাহাড়ের দেয়াল যেন কেল্লার বুরুজের মতো সোজা আকাশ ঠেলে উঠেছে একেবারে মেঘের কাছে। তারই গায়ে পাগলা ঝোড়া ঝর্ণা সাদা পৈতের মতো পাহাড়ের গা বেয়ে গাছপালার মধ্যে দিয়ে ঝুলে পড়েছে। এই পাহাড়ের দেওয়াল ডিঙিয়ে হাঁসেরা কার্শিয়াংয়ের মুখে চলল। পাংখাবাড়ি থেকে কার্শিয়ং দুধারে ঝর্ণা আর চা বাগান সবজি ক্ষেত, থাকে থাকে পাহাড়ের গায়ে পাহাড়ি বস্তি সাহেবদের কুঠি। কার্শিয়ং শহরটা যেন আর একটা ঝর্ণার মতো দেখা যাচ্ছে। পাহাড়ি গোলাপ গেঁদা গাছ আগাছায় কুঁড়ি ধরেছে। বাঁধারে দূরে কালো কালো পাহাড়ের শিখরে বরফের পাহাড় যেন দুধের ফেনার মতো উথলে পড়েছে। একদল বাঙালি বউ ছেলেপুলে নিয়ে কার্শিয়ংয়ের স্টেশনের উপরের রাস্তায় হাওয়া খেতে বেরিয়েছে। গিন্নি সবে অসুখ থেকে উঠেছেন, তিনি ছাতি মাথায় ডান্ডি চেপে চলেছেন, কর্তা লাঠি ধরে সঙ্গে, পিছনে চার মেয়ে ছোট বড় তিন ছেলে, এক বউ দুই জামাই, একপাল নাতিপুতি হাসি খুশি লুটোপাটি করে চলেছে। কেউ পাহাড় থেকে ফুল তুলছে, কেউ রাস্তা থেকে নুড়ি কুড়োচ্ছে। একটা ছেলের হাতে প্রজাপতির কুঁড়ো জাল দেখে হৃদয় চেঁচিয়ে বললে, ধরো না জখ হবে। হাঁসেরা বলে চলল, ফুল যত চাও তোলো, গোলাপ ফুটলো বলে গাঁদা ওই ফুটেছে, চেরি ফুলে রং ধরেছে আমরা এনেছি, নাও কলাইশুঁটি নাও, ফুলকপি নাও, আপেল নাও, নাশপাতি যত পারো খাও, নাও দাও থো, প্রজাপতি ধরা ছেড়ে দাও ছেড়ে দাও। দেখতে দেখতে মেঘে কার্শিয়ং ঢেকে গেল। ছেলে বুড়ো ঘর বাড়ি বাজার স্টেশন মায় ছোট রেল গিদা পাহাড় ডাউনহিল সব কুয়াশায় চাপা পড়ল। দূরে সিঞ্চল মেঘের উপরে মাথা তুলে দেখা দিল। এইবার হৃদয়ের শীত আরম্ভ হল। খোঁড়া হাঁস ডানা ছড়িয়ে উড়ে চলেছে, পালকের মধ্যে ঢোকবার জো নেই। জলে শীতে থরথর করে বেচারা কাঁপতে লাগলো। খোঁড়াও বাংলাদেশের মানুষ, পাহাড়ের শীতে তারও ডানার পালকগুলো কাঁটা দিয়ে উঠল। সে ডাক দিলে, শীত শীত হংপাল শীতে গেল। চকা হাঁকলে, নেমে পড়ো কার্শিয়ং। হাঁসেরা অমনি মেঘের মধ্যে দিয়ে নামতে শুরু করলে। হৃদয় দেখলে মেঘের মধ্যেটায় খোলা আকাশের চেয়ে কম ঠান্ডা, যেন পাতলা তুলোর বালাপোষ গায়ে দিয়েছে। হাঁসেরা নামতে নামতে একটা বাড়ির ছাতে এসে বসল। বাড়ির বাইরে কেউ নেই, কুয়াশার ভয় সবাই ঘরে কাঁচ বন্ধ করে বসেছে। বাইরে কেবল গাল ফুলো একটুখানি একটা পাহাড়ি ছোঁড়া আগুন জেলে কচি ছেলের একজোড়া পশমের মোজা তাতিয়ে নিচ্ছে,
আর সেই সঙ্গে নিজের হাত পাগুলোও একটু সেঁকে নিচ্ছে। এমন সময় ঘর থেকে বাড়ির গিন্নি ডাক দিলেন, টুকনি। ছেলেটা তাড়াতাড়ি হাতের মোজা জোড়া মাটিতে ফেলে দৌড় দিলে। চকা অমনি ছোঁ দিয়ে মোজাটা নিয়ে হৃদয়কে দিয়ে বললে, পরে ফেলো উলের জামা। হৃদয় মোজাটা মাথায় গলিয়ে ছেঁড়া মোজার 3টে ছেঁদা দিয়ে হাত আর মাথা বার করে ফিট হয়ে যেন সোয়েটার পরে দাঁড়ালো। হাঁসের দল তাকে পিঠে নিয়ে আকাশে উঠল। টুকনি ছোঁড়াটা নিচে দাঁড়িয়ে চেঁচাতে লাগলো, আরে আরে হাঁস, মোজা লেকে ভাগা। হৃদয় শুনলে গিন্নি চেঁচাচ্ছেন, হাঁসে কখনো মোজা নেয়? নিশ্চয়ই মোজাটা পুড়িয়ে রেখে মিছে কথা বলছে, ফের ঝুটপাত বলতা। টুকনির মোজা পোড়ানোর মামলার শেষ কি হলো দেখবার আর সময় হলো না। মেঘ তখন মুষল ধারায় জল ঢালতে আরম্ভ করেছে। হাঁসেরা তাড়াতাড়ি মেঘ ছাড়িয়ে উঠতে চেষ্টা করতে লাগলো, আর বন জঙ্গলকে ডেকে বলতে লাগলো, কত জল আর চাই বলো, তেষ্টা যে মেটে না দেখি, মেটে না দেখি। কিন্তু দেখতে দেখতে আকাশ নীল মেঘে ছেয়ে গেল। সূর্য কোথায় কোন দিকে তার ঠিক নেই। হাঁসেদের ডানার উপরে বৃষ্টি ক্রমাগত চাবুকের মতো পড়ছে। ডানার পালক ভিজে তাদের বুকের পালকে পর্যন্ত জল সেঁধিয়েছে। পাহাড় পর্বত চড়াই নাবাই গাছপালা ঘন কুয়াশায় ঝাপসা হয়ে মিলিয়ে গেছে। দুহাত আগে নজর চলে না। পাখিদের গান থেমে গেছে। হাঁসেরা চলেছে ধীরে ধীরে পথ খুঁজে খুঁজে। হৃদয় শীতে কাঁপছে আর ভাবছে, চুরি করার এই শাস্তি। এই মেঘ আর কুয়াশার মধ্য দিয়ে চকা নিকোবর যখন তাদের কটিকে নিয়ে সিঞ্চল পাহাড়ের সিঙে একটা ঝাউতলায় এসে বসল, তখন যেন হৃদয় হাঁফ ছেড়ে বাঁচল। পাহাড়ের চূড়োয় কেবল সোনালি ঘাসের বন, আর এক একটা ছাতের মতো প্রকাণ্ড প্রকাণ্ড পাথর বরফ পড়ে সাদা হয়ে রয়েছে। কোথাও কোথাও নালা দিয়ে বরফ জল বয়ে চলেছে। পাতায় পাতায় টিপ টিপ করে বৃষ্টি লাগছে, কিন্তু শীত হলেও হাওয়া এখানে এমন পরিষ্কার যে হৃদয় আনন্দে এদিকে ওদিকে ছুটে বেড়াতে লাগলো। বুনো ট্যাঁপারি, সোনালি পাতা, রূপলি পাতা, সোনা ঘাস, রূপঘাস তুলে তুলে হৃদয় বোঝা বাঁধছে দেখে চকা হেসে বললে, এগুলো হবে কি? হৃদয় অমনি বলে উঠল, দেশে গিয়ে দেখাবো। খোঁড়া হাঁস ভয় পেয়ে বললে, ওই মস্ত বোঝা নিয়ে ওরা আমার কর্ম নয়, তুমি তবে রেলে করে বাড়ি যাও। চকা হৃদয়কে ডেকে বললে, খুব কাজের জিনিস ছাড়া একটি বাজে জিনিস সঙ্গে নেওয়া আমাদের নিয়ম নয়। পেট ভরে ট্যাঁপারি খাও তাতে আপত্তি নেই, ঘাস দোকানে দুটো গুঁজতে পারো, তার বেশি নয়। হৃদয় দোকানে দুটো ঘাস গুঁজে ট্যাঁপারি খেয়ে বেড়াচ্ছে। এমন সময় ভালুকের সঙ্গে দেখা। হৃদয় ভালুক নাচ অনেক দেখেছে, কিন্তু এত বড় এমন রোঁয়াওয়ালা কালো মিস ভালুক সে কখনো দেখেনি। ভালুক তাকে দেখে দুপা তুলে থপথপ করে এগিয়ে এসে বললে, এখানে মানুষ হয়ে কি করতে এসেছো? পালাও, না হলে শীতে মরে যাবে, বড় খারাপ জায়গা। গোরাগুলো পর্যন্ত এখানে টিকতে পারেনি। কত লোক যে এখানে ঠান্ডা আর রাতের বেলায় ভূতের ভয় কেঁপে মরেছে তার ঠিক নেই। এখানে এককালে গোরা বারিক ছিল, কাণ্ডেল জাঁদ্রেল সব এখানে থাকতো। এখন আর কেউ নেই। কোথায় গেছে তাদের বাগ বাগিচা বাজার শহর? কেবল দেখো, চারিদিকে আগুন জ্বালাবার চুলোগুলো পড়ে আছে। শীতে সব গোরা ভূত বেরিয়ে এই সব ভাঙা চুলির ধারে বসে আগুন পোহায় আর মদ খায়, হুক্কা হুয়া গান গায়। ঠিক এই সময় শেয়াল ডাকের মতো গান শোনা গেল, আর মেম সঙ্গে একটা গোরা বোতল হাতে টলতে টলতে আসছে দেখা গেল। ভালুককে দূর থেকে দেখেই গোরা যেমন বন্দুক উঁচিয়েছে, অমনি ভালুক চট করে গাছের তলায় অন্ধকারে কালোয় কালো মিশিয়ে গেছে। হৃদয়ের গায়ে টকটকে মোজা, মেম তাকে ভাবলে কার পোষা ছোট বাঁদর। সে অমনি মাংকি মাংকি বলে হৃদয়কে ধরতে ছুটল। হৃদয় তাড়াতাড়ি যেমন পালাতে যাবে, অমনি পাহাড় থেকে গড়াতে গড়াতে একেবারে কার্ট রোডে মাল বোঝাই ছোট রেলের ছাতে এসে চিৎপাত। রেলটা ঝর্ণা থেকে হোঁস ফোঁস করে খানিক জল ইঞ্জিনে ভরে নিয়ে ঘুম জোড় বাংলার দিকে এগিয়ে চলল ভক ভক করে বকতে বকতে। এদিকে ভালুকের কাছে খবর পেয়ে হাঁসেরা উড়েছে ঠিক রেলের সঙ্গে সঙ্গে। তারা দেখছে হৃদয় মালগাড়ির উপরটায় যেন একটি লাল নিশেনের মতো লটপট করছে। ঘুম বস্তিতে এসে রেল থামল। হাঁসেরা অমনি হাঁক দিলে, ঘুম লেগ যাও তো, নেমে পড়ো। কিন্তু তখন গাড়ির ঝাঁকানিতে হৃদয়ের ঘুম এসেছে। সে হাত নেড়ে জানালে, দার্জিলিং যাব।
এই সময় গাড়ির মধ্যে থেকে এক পাল ছেলে চেঁচিয়ে উঠল, টুং সোনাদা ঘুম। হৃদয় চমকে উঠে দেখলে গাড়ি ছেড়েছে। ঘুমের পরেই বাতাসিয়া নতুন লাইন খুলেছে। এক একটা পাহাড় কেটে সেগুলো কেল্লার বুরুজের মতো পাথরের টালি দিয়ে পাহাড়ি মিস্ত্রি সব গেঁথে তুলেছে। হৃদয়ের মনে হলো ঠিক যেন কেল্লার মধ্যে ঢুকেছি। ঠিক সেই সময় হাঁসের দল ডাক দিল, বাতাসিয়া, বাতাস জোর, ধরে বসো। কিন্তু গুছিয়ে বসবার আগেই হৃদয় বাতাসে লাল ছাতার মতো উড়ে একেবারে পথের মাঝে এসে বসল। শোঁ শোঁ করে বাঁশি দিয়ে রেল দার্জিলিংয়ের দিকে বেরিয়ে গেল। পাহাড়ের মোড়টা শুনশান, লোক নেই। দূর থেকে একটা মোষের গাড়ি আসছে। হৃদয় আস্তে আস্তে সেই মোষের গাড়ি ধরে ঝুলতে ঝুলতে দার্জিলিংয়ের বাজারে হাজির। হাঁসেরা মাথার উপরে ডাক দিয়ে গেল, আলুবাড়ি গুম্ফা মনে রেখো, সেখানে আমরা রইব। হৃদয় আলুবাড়ি নাম মুখস্থ করতে করতে বাজার দেখতে চলল। তখন সন্ধ্যা হয়ে এসেছে। অন্ধকারে হৃদয় ভিড়ের মধ্যে মিশে চলেছে। বাজারের ওধারে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে বরফের উপর সন্ধ্যার আলো যেন সোনার মতো ঝলক দিয়ে উঠল। তারপর গোলাপি থেকে বেগুনি হয়ে আবার যে সাদা, সেই সাদা বরফ দেখা দিলে। সেই সময় চৌরাস্তায় গোরার বাদ্যি শুরু হলো, আর দলে দলে লোক সেই দিকে ছুটল। রাস্তার দুধারে জুতো, খাবার, বাসন, গহনার দোকান। এখানে ওখানে ভুটিয়া লামারা মড়ার মাথার খুলি নিয়ে ঘণ্টা ডমরু বাজিয়ে নন্দীভৃঙ্গির মতো ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ের রাস্তা কখনো হৃদয় ভাঙেনি। দু এক চড়াই উঠেই বেচারা হাঁপিয়ে পড়ল। কোথায় বসে জিরোয় ভাবছে, এমন সময় একটা খেলনার দোকানে নজর পড়ল। সেখানে লাল উলের মোজা পরানো ঠিক তারই মতো অনেকগুলো পুতুল সার্সির গায়ে কাগজের বাক্সতে দাঁড় করানো রয়েছে। হৃদয় চুপি চুপি দোকানে ঢুকে একটা খালি বাক্স দেখে তারই মধ্যে শুয়ে রইল। সার্সি মোড়া দোকানের মধ্যে বেশ গরম। এক খোট্টা বাবু বসে বিড়ি টানছেন, আর একটা ভুটিয়া মেয়ে দরজা ধরে দাঁড়িয়ে আছে। দোকানের মধ্যে ফুটবল, পোস্টকার্ড, নানা পুতুল, লজনচুস, মার্বেল এমনি সব সাজানো। দরজার উপরটায় একটা বিভীষণের মুখোশ হাঁ করে চোখ পাকিয়ে চেয়ে রয়েছে। হৃদয় মুখোশটার দিকে অবাক হয়ে চেয়ে আছে। এমন সময় এক বাবু দোকানে ঢুকেই বলে উঠলেন, ওহে মারকণ্ড, ছোটখাটো দুটো পুতুল দাও দেখি, টুনু আর সুরূপার জন্যে। মারকণ্ড তাড়াতাড়ি হৃদয় যে বাক্সে ছিল সেই বাক্সে আর একটা বিবি পুতুল দিয়ে কাগজে মুড়ে বাবুর হাতে দিলে। বাবু সেটাকে আলখাল্লার পকেটে ফেলে চুরুট ধরিয়ে পাহাড়ে রাস্তায় ঠক ঠক লাঠি ঠুকতে ঠুকতে বাড়িমুখো হলেন। পকেটের মধ্যে গরম পেয়ে হৃদয় বিবি পুতুলটির পাশে ঘুমিয়ে পড়ল। আবার যখন চোখ মেলে চাইলে, তখন দেখলে বাক্সর ডালাটা খুলে গেছে। একটা কাঁচ মোড়া বারান্দায় গোটা কতক তুলি, এক বাক্স রং, একটা গদি মোড়া চৌকি, তারই উপরে একটা এতটুকু কালো কুকুর বাক্স থেকে তাকে টানাটানি করে খেলবার চেষ্টা করছে। কুকুরটা যদি কামড়ে দেয়, হৃদয় ভাবছে। এমন সময় ও ঘর থেকে ডাক এলো, টামা টামা টামাসে। কুকুরটা দৌড়ে ও ঘরে গেল, সেই ফাঁকে হৃদয় বাক্স থেকে চোঁ দৌড়। বাড়ির বাইরে থেকে সার্সিতে মুখ লাগিয়ে দেখলে একটা লাল কম্বল পাতা খাটে ছেলে মেয়ে এক দল বসে তাদের বড় ভাইটির কাছে গল্প শুনছে। আর একটা ছোট ছেলে লাল ভুটিয়ার কাপড় পরে যে গল্প বলছে তার গলা জড়িয়ে ডাকছে, পাখম দাদা, পাখম দাদা। শীতের রাতে আগুন জ্বালা ঘরখানি, এই ছেলের দল, এই হাসি খুশি গল্প দেখে হৃদয়ের চোখে জল আসতে লাগলো। তারও ঘর আছে, তারও দাদা আছে, দিদি আছে, অথচ সব থেকেও নেই। কোথায় রইল তাদের আমতলি, কোথায় সেই মাটির দেওয়াল দেওয়া ঘরগুলি? হৃদয়ের প্রাণ চাইছে এই ছেলেদের সঙ্গে একসঙ্গে খেলে, কিন্তু হায়, সে বুড়ো আংলা জখ হয়ে গেছে, আর কি মানুষের ঘরে তার স্থান হবে? বুড়ো আংলা জানলার বাইরে শীতে বসে অঝরে কাঁদতে লাগল। সেই সময় বাবু ওধারে হুকুম দিলেন, এ রবতেন, কাল আলু বাড়ি জানে হোগা, ডান্ডি রাখ যাও। রবতেন ডান্ডিখানা জানলার ধারে বারান্দায় রেখে চলে গেল। হৃদয় সে রাত ডান্ডির ছইটার মধ্যে কাটিয়ে বাবুর সঙ্গে লুকিয়ে যেমন এসেছিল, তেমনি ডান্ডিতে লুকিয়ে রওনা হলো। পুতুলের মধ্যে টুনুর পুতুলটাই পাওয়া গেল। সুরূপার পুতুলটা নিশ্চয়ই টমা মুখে করে কোথায় ফেলেছে বলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান হলো না। সুরূপা টমার পিঠে দুই থাবড়া বসিয়ে পাহাড়ের উপর পা ছড়িয়ে কাঁদতে লাগল।
আলুবাড়ি থেকে হৃদয়কে পিঠে নিয়ে জলাপাহাড় কাঠপাহাড় পেরিয়ে হাঁসেরা এমন মেঘ আর শিলাবৃষ্টি পেলে যে কাঞ্চনজঙ্ঘার দিকেই এগোতে পারল না। তাড়াতাড়ি ঘুরে ঝুপঝাপ ঘুম লেকে গিয়ে পড়ল। ভয়ঙ্কর শিল পড়েছে, লেকের জলের উপর বরফের স্বর পড়ে গেছে, পাহাড়ের গা বরফে সাদা হয়ে গেছে। খোঁড়া হাঁসের পায়ের বাত কটকট করে উঠল। সে বললে, কাজ নেই বাপু, এখানে থেকে ফিরে চলো, আর একবার আসা যাবে। কিন্তু চলো বললেই চলা যায় না। পাহাড় দেশে মেঘ ভালো হাওয়ার গতিক বুঝে তবে চলাচল করতে হয়। কোনো রকমে পাঁপড়া নানকৌড়ি ঘুম রকে চড়ে আকাশের ভাবটা জেনে আসতে চলল। অমনি হৃদয় বললে, আমি যাব ঘুম রকে। খোঁড়া বললে, আমিও। অমনি সবাই একসঙ্গে আমিও আমিও বলতে বলতে উড়ে গিয়ে রকের উপরে বসল। মানুষের বাড়িতে যেমন কোনো জায়গা রাঁধবার, কোনোটা বৈঠকখানা, কোনোটা বা শোবার খাবার জায়গা, হিমালয়েতেও তেমনি এক একটা জায়গা এক এক কাজের জন্য আছে। মানুষের বাড়িতে যেমন দালান থাকে, বারান্দা থাকে, রক থাকে, হিমালয়েতেও তাই। ঘুম রকটা হলো ঘুম দেবার স্থান। জলাপাহাড় হলো জল খাবার কিংবা জলো হাওয়া খাবার জায়গা। রংটং হলো ধোবিখানা, কাপড় রঙাবার জায়গা। টুং হলো ঘড়ির ঘর। এমনি সব নানা রক, নানা দালান, চাতাল, গুহা এক এক কাজের জন্য রয়েছে। ঘুম রকে দিনে বড় কেউ আসে না। দু চার পথিক পাখি কি জানোয়ার কখনো কখনো জিরোতে বসে। না হলে জায়গাটা সারাদিন ফাঁকা থাকে দেখে বুড়ো রামছাগল মাস্টার এখানে ছানা পড়াবার জন্য একটা স্কুল খুলেছেন। পাখির ছানা, শেয়াল ছানা, শুয়োর ছানা, ভালুক ছানারা ঘুম রকে বড় বড় পাথরের বেঞ্চিতে কেউ পা ঝুলিয়ে কেউ বা বেঞ্চিতে দাঁড়িয়ে সারাদিন ঝিমোচ্ছে, আর রামছাগল শিঙের খোঁচায় তাদের জাগিয়ে কেবলই পড়াচ্ছেন ক খ গ, ওই বসছে। একে ঘুম রক, তাতে আজ বড় বাদলা। শিঙের খোঁচা খেয়েও চুনে চুনে পড়ছে দেখে রামছাগলও কম্বল মুড়ি দিয়ে ঘুমের জোগাড় করছেন। এমন সময় হৃদয়কে নিয়ে হাঁসেরা উপস্থিত। অচেনা লোক দেখে মাস্টার মশাই তাড়াতাড়ি গা ঝাড়া দিয়ে মস্ত ম্যাপ আঁকা প্রকাণ্ড কালো সেলেটখানায় শিং বুলিয়ে বুলিয়ে ছেলেদের জিওগ্রাফির লেকচার শুরু করলেন। জলের জন্তুরা চোখ ফুটেই দেখে জল আকাশ, ডাঙার জীব তারা দেখে বন জঙ্গল মাঠ, আর পাহাড়ের ছেলে মেয়ে তারা দেখে আকাশের উপরে বরফে ঢাকা ওই হিমালয়ের চূড়ো কটা। হিম আলয় সন্ধি করে হয়েছে হিমালয়, অর্থাৎ কিনা হিমালয় মানে হিমের বাড়ি। পাহাড়ি ভাষায় বলে হিমালয়, সংস্কৃততে বলবে হিমাচলম। ইংরেজ তারা ভালো রকম উচ্চারণ করতেই পারে না, র বলতে ল বলে ফেলে। তারা হিমালয়কে বলে হিমালয়াস। হিমালয়ের মতো উঁচু আর বড় পর্বত জগতে নেই। সব দেশের সব পর্বত আমাদের এই হিমালয়ের চূড়োর কাছে হার মেনেছে। ধলা চামড়া জানোয়ারেরা ধরাকে সরা জ্ঞান করে, আমাদের বলে কালো, কিন্তু তাদের সবচেয়ে বড় পাহাড় মোটে 16,000 ফুট। আর আমাদের এই বাড়ির চূড়োগুলো কত উঁচু তা জানো? এর 40টা শিখর হচ্ছে 24,000 ফিট করে এক একটি। ওই কাঞ্চনজঙ্ঘা, যেটা সকালে সন্ধ্যায় সোনা আর দিনে রাতে দেখায় রূপো, ওটা হচ্ছে 28,000 ফুট। ওরও আরও 1,000 ফুট উপরে ধবলাগিরির সব উঁচু চূড়ো 29,000 ফুট। এর পাশে ধলা চামড়াদের যেত পাহাড়, ফোহ, রাজহস্তির পাশে খরগোশ। মানুষের কথা দূরে থাক, পাখিরাও এই হিমালয়ের চূড়োয় চড়তে পারে না। এখানে না ঘাস না গাছ, মেঘ পর্যন্ত ভয় পায় সেখানে উঠতে, শুধু ধপধপ করছে আছোঁয়া সাদা বরফ। এই হিমালয়ের চূড়ো থেকে বরফ গলে 12টা মহানদী সৃষ্টি হয়ে পূব পশ্চিমে 2 মহাসাগরে গিয়ে পড়েছে। কত দেশ কত বনের মধ্যে দিয়ে তার ঠিক নেই। এসব নদীর ধারে কত নগর, কত গ্রাম, কত মাঠঘাট, জমি জমা, রাজ্য পেতে কত রকমের মানুষরা রয়েছে তা গোনা যায় না। এই হিমের বাড়ির চূড়োটা থেকে ধাপে ধাপে পৃথিবীর দিকে নেমে গেছে প্রকাণ্ড প্রকাণ্ড পর্বত প্রমাণ সিঁড়ি। এক এক ধাপে রকম রকম গাছপালা, পশু পাখি। এ রকে সে রকে পাথরের কাজল এমন চওড়া যে সেখানে কতকালের পুরনো পাথরের মেঝেতে বড় বড় গাছের বন হয়ে রয়েছে।
ঝর্ণা দিয়ে বর্ষার জল, বরফের জল সব গড়িয়ে চলেছে। কোনো রকের উপর দিয়ে মানুষেরা রেল চালিয়ে দিয়েছে, বড় বড় শহর বসিয়ে, বাজার বসিয়ে রাজত্ব করছে। জীবজন্তুর অগম্য স্থান ধবলাগিরি, যেখানে কেবলই বরফ। এই সিঁড়ির রক যাতে আমরা বাস করছি, এরই সব উপরের রকে শুধু বরফ আর শ্যাওলা। একমাত্র চমরি গাই, পাহাড়ি ছাগল আর ভেড়া, তারপরের ধাপে মানুষ সমান ঘাস আর দেবদারু বন, সেখানে শেয়াল, ভালুক, হেঁড়েল এরাই যেতে পারে। তারপরের রকে নানা ফুল ফলের বাগান, সেখানে প্রজাপতি, পাখি, খরগোশ, কুকুর, বেড়াল, ভোঁদড়, ভাম, বাঁদর, হনুমান এরাই থাকে। সব শেষের ধাপে বেতবন, বাঁশবন, অন্ধকার ঘন জঙ্গল, সেখানে হরিণ, মোষ, বাঘ, সাপ, ব্যাঙ, তারপরে চাটালো জমি, যার উপর দিয়ে সহস্রধারা নদী সব বয়ে চলেছে। এরই পরে অগাধ সমুদ্র, নীল জল, শেষ দেখা যায় না। এই সমুদ্রের ওপারে যে কি তা কেউ জানে না। চকা অমনি বলে উঠল, আমি জানি। নীল সমুদ্রের মাঝে পাহাড় আছে, টাপু আছে, তারপরে পৃথিবীর শেষ বরফের দেশ, সেখানে 12 মাস বরফ। জমি যেন সাদা চাদরে ঢাকা, আর সেখানে 6 মাস রাত্রি, 6 মাস দিন। সেখানে পেঙ্গু পাখিরা বরফের বাসায় ডিম পাড়ে। ধলা ভালুক আছে, ধলা শেয়াল, সিন্ধু ঘটক আছে, সব সেখানে সাদা, কালো কিছু নেই। দিন রাত সমান আলো, ঘুটঘুটে আঁধার মোটেই নেই। আমি সেইখানে 5 বার গেছি। চকার কথায় রামছাগল শিং বেঁকিয়ে বললে, এত বুড়ো হলেম এমন আজগুবি কথা তো শুনিনি। হৃদয়ে এবার এগিয়ে এসে বললে, যে হিমালয়ের চূড়ো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে বরফে ঢাকা, ওই হিমের বাড়ি গড়া নিয়ে কি কাণ্ড হয়ে গেছে এককালে, তার খবর চকা তো জানে না, রামছাগলও জানে না। মানুষেরা ধ্যান করে জেনেছে ওই নিচের তলাকার বনে বসে। ওই ধবলাগিরির উপরের খবর যা শাস্ত্রে লিখে গেছে তাই বলছি, শোনো। বড় চমৎকার কথা। সবাই অমনি হৃদয়কে ঘিরে বসল কথা শুনতে। মেঘলা দিন ভিজে স্যাঁত স্যাঁত করছে। ভালুকের গা ঘেঁষে ছাগল, ছাগলের গা ঘেঁষে হাঁস, হাঁসের গা ঘেঁষে শেয়াল। হৃদয় বসে গল্প শুরু করলে। হিমালয় কেমন তা শুনলে। হিমালয়ের উপরে কি, নিচে কি, সমুদ্রের এপারে কি, ওপারে কি, সবই তো শুনলে। কিন্তু এগুলো তৈরি করলে কে, তার খবর রাখো? প্রথমে সেইটে বলি, শোনো। একদিন বিশ্বকর্মা গোলার মতো একতাল কাদা পাকিয়ে নতুন পৃথিবী গড়তে বসলেন। চন্দ্র সূর্য গড়া হয়েছে, এইবার শশাগোড়া আমাদের এই ধরা তিনি গড়তে আরম্ভ করলেন। সেদিনটাও এমনি আধার আধার ছিল। বিশ্বকর্মার আর কাজে মনই যাচ্ছে না। তিনি কাদা নিয়ে কেবল পৃথিবীটার উপরে বুড়ো আঙুলের টিপ দিয়ে এ দেশ সে দেশ গড়ে চললেন। সব দেশ মিলিয়ে দেশ বিদেশগুলোর চেহারা হলো ঠিক যেন হাড্ডিসার। এখানে ওখানে মাটি ঝরা, শির বার করা, বাঁকা চোরা টোল খাওয়া, দোমড়ানো চোপসানো গরু ঘাড় ঝুঁকিয়ে সমুদ্রের জল খাচ্ছে, আর ঠিক তারই সামনে একটা গরুড় পক্ষীর ছানা, সেও যেন গো ডিম থেকে সবে বার হয়ে মাছ ধরবার জন্য সমুদ্রের দিকে গলা বাড়িয়েছে। বিশ্বকর্মার পাশে বিশ্বামিত্র বসেছিলেন। তাঁর বিশ্বাস, বিশ্বকর্মার চেয়ে গড়ন পিটন করতে তিনি পাকা। বিশ্বকর্মার সঙ্গে বাজি রেখে প্রায়ই বিশ্বামিত্র এরা ওটা গড়তেন। প্রত্যেকবারে বাজিও হারতেন, কিন্তু তবু তাঁর বিশ্বাস গেল না যে বিশ্বকর্মার চেয়ে তিনি পাকা কারিগর। বিশ্বকর্মার সৃষ্টি মিষ্টি আতা খেয়ে বিশ্বামিত্র এক আতা গড়লেন। দেখতে বিশ্বকর্মার আতার চেয়েও ভালো, কিন্তু সমুদ্রের জল দিয়ে গড়বার কাদা ছানার দরুন বিশ্বামিত্রের আতা এমনি নোনা হয়ে গেল যে মুখে দেবার জো নেই। ডিম ফুটে পাখি বেরোচ্ছে, বিশ্বকর্মা সৃষ্টি করলেন। পাখিদের মা বাপ, তাদের ডিম, ডিমের মধ্যে বাচ্চা। বিশ্বামিত্র বললেন, ও কি হলো, এ কি আবার একটা সৃষ্টি? আমি গাছে পাখি ফলাবো। বিশ্বামিত্র অনেক মাথা ঘামিয়ে অনেক আঁক জোখ কষে স্থির করলেন, ডিমে তা দেয়া চাই, কিন্তু পাখি তা দিলে তো চলবে না। তিনি এমন নারকোল গাছ, সুপারি গাছ, তাল গাছ সৃষ্টি করলেন যাতে দিনভর রোদ পায়, কিন্তু বেশি রোদ পেলে ডিম একেবারে সিদ্ধ হয়ে যাবে, আবার রাতে হিম পেলেও নষ্ট হবে, জল পেলে পচে যাবে। সব ভেবে চিনতে বিশ্বামিত্র বড় বড় পাখির পালকের মতো পাতা গাছের আগায় বেঁধে দিয়ে সেই পাতার গোড়ায় 10টা 12টা 20টা 25টা করে ছোট বড় নানা রকম ডিম ঝুলিয়ে অপেক্ষা করতে লাগলেন কখন পাখি বার হয়।
কিন্তু পাছে কাগে চিলে ঠুকরে ডিমগুলো ভেঙে দেয়, সেজন্যে বিশ্বামিত্র ডিমের খোলাগুলো এমনি শক্ত করে বানিয়েছেন যে বাচ্চা পাখি সেই পুরু নারকোলমালা, নারকোল ছোবড়া, তালের খোলা, সুপারির ছাল ভেঙে বার হতেই পারলে না। কোনোটা রোদে পক্ক, কোনোটা অর্ধপক্ক, কোনোটা অপক্কই রয়ে গেল। ডিম হলো, তার শাঁস জল হলো, তা দেওয়া হলো, সবই হলো, কিন্তু তা থেকে পাখি হলো না। এতেও বিশ্বামিত্রের চৈতন্য হলো না। বিশ্বকর্মাকে গরূপা পৃথিবী গড়তে দেখে তাঁরও গড়বার স্বাদ হলো। তখন বিশ্বকর্মা গরূপা পৃথিবীর বাঁটের মতো এই ভারতবর্ষটি অতি যত্ন করে গড়েছেন। সব তখনও গড়া হয়নি, কিন্তু এতেই মনে হচ্ছে এই দেশটি হবে চমৎকার, একেবারে কামধেনুর বাঁটের মতো দেশটি, যা চাই যত চাই এখানে পাওয়া যাবে। বিশ্বামিত্র তাড়াতাড়ি একটু কাদা নিয়ে বসে বললেন, দাদা তুমি খানিক এই দেশটার গড়ো, আমিও খানিক গড়ি, দেখা যাক কার ভালো হয়। বিশ্বকর্মা ভারতবর্ষের আদড়াটা প্রায় শেষ করেছিলেন, কাজেই বিশ্বামিত্র খারাপ করে দিলেও দেশটা একেবারে মাটি হয়ে যাবে না জেনে দেশটার উপরে বিশ্বামিত্রকে গড়াপেটা করতে দিতে বিশ্বকর্মা আপত্তি করলেন না। তাঁকে সমস্ত উত্তর দিকটা গড়তে ছেড়ে দিয়ে নিজে বাংলাদেশটা গড়তে বসে গেলেন। বাংলাদেশটা সুন্দর করে নদী, গ্রাম, ধানক্ষেত, সুন্দর বন, আম কাঁঠালের বাগান, খড়ের চাল দেওয়া ছোট ছোট কুঁড়ে ঘর দিয়ে চমৎকার করে সাজিয়ে তুলতে বিশ্বকর্মার বেশি দেরি লাগলো না। বুড়ো আঙুলের 2-4 টিপ দিয়ে মাঠগুলো আর আঙুলের দাগ দিয়ে নদীনালা বানিয়ে তিনি কাজ শেষ করে বসে বিশ্বামিত্রের দিকে চাইলেন। বিশ্বামিত্র অমনি বলে উঠলেন, আমার কাজ অনেকক্ষণ শেষ হয়েছে, দেখবে এসো। বিশ্বকর্মার সৃষ্টি বাংলাদেশ দেখে বিশ্বামিত্র এবারে নিন্দা করতে পারলেন না। চমৎকার, সুজলা সুফলা, বীজ ছড়ালেই ফসল, কোথাও উঁচু নিচু এবড়ো খেবড়ো পাহাড় পর্বত নেই বললেই হয়, যতদূর চোখ চলে সবুজ ক্ষেত আর জলা। বিশ্বামিত্র দাড়ি নেড়ে বললেন, হ্যাঁ এবারের সৃষ্টিটা হয়েছে মন্দ নয়, কিন্তু আমার দেশটা আরো ভালো হয়েছে দেখেছে। বলে বিশ্বামিত্র বিশ্বকর্মাকে উত্তর ভারতবর্ষটা কেমন হয়েছে দেখতে বললেন। বিশ্বকর্মার আদড়া উল্টে পাল্টে বিশ্বামিত্র গড়েছেন। পাঞ্জাবে টেনেছেন 5টা নদীর খাত, কিন্তু সেখানকার জমিতে সার মাটি না দিয়ে তিনি দিয়েছেন বালি আর কাঁকর। ধানও হবে না, চালও হবে না, মানুষগুলো কেবল যেন জল খেয়েই থাকবে। তারপর পাহাড় অঞ্চলে দুজনে উপস্থিত। বিশ্বকর্মা বিশ্বামিত্রের কীর্তি দেখে অবাক। সেখানে যা পেরেছেন পাথর সবগুলো জড়ো করে এক হিমালয় পাহাড়ের সৃষ্টি করে বসেছেন বিশ্বামিত্র। তাঁর চিরকাল মাথায় আছে সূর্যের তাপ, গাছপালা, মানুষ, গরু সব জিনিসের পক্ষে ভালো, কাজেই তাঁর সৃষ্টি করা পাহাড় দেশ তিনি যতটা পারেন সূর্যের কাছে ঠেলে তুলেছেন। আর সেই সব পাথরের গায়ে এখানে ওখানে 2-4 মুঠো মাটি ছড়িয়ে 2-একটা ঘাসের চাপড়া লাগিয়ে দিয়ে হাত গুটিয়ে বসেছেন। বিশ্বামিত্র এক গাল হেসে যেমন বলেছেন, কেমন দাদা, ভালো হয়নি? অমনি ঝুপঝুপ করে এক পশলা বৃষ্টি নামল, আর পাহাড়ের সব মাটি ঘাস ধুয়ে গিয়ে খালি পাথর আর নুড়ি বেরিয়ে পড়ল। এদিকে পাহাড়ের এখানে ওখানে উপরে নিচে এত বৃষ্টির জল জমা হলো যে তাতে সারা পৃথিবীর নদীতে জল দেওয়া চলে। বিশ্বকর্মা বলে উঠলেন, করেছ কি সব উল্টো পাল্টা? যেখানে মাটি চাই সেখানে দিয়েছ কাঁকর, যেখানে জল দরকার সেখানে দিয়েছ বালি, আর যেখানে জল মোটেই দরকার নেই সেখানে জমা করেছ রাজ্যের জলাশয়। তোমার মতলব তো কিছু বোঝা গেল না। বিশ্বামিত্র দাড়ি মোচড়াতে মোচড়াতে বললেন, শীতে যাতে লোকে কষ্ট না পায় তাই দেশটা যতটা পারি সূর্যের কাছে দিয়েছি, এতে দোষটা হলো কি? বিশ্বকর্মা বললেন, উঁচু জমিতে দিনে যেমন গরম রাতে তেমনি ঠান্ডা, এটা তো তোমার মনে রাখা উচিত ছিল। এত উঁচুতে তো কিছু গাছপালা গজানো শক্ত, গরমে জ্বলে যাবে, বরফে সব জমে যাবে। এত পরিশ্রম তোমার সব মাটি হলো দেখছি। বিশ্বামিত্র মাথা চুলকে বললেন, আমি সব এখানকার উপযুক্ত মানুষ সৃষ্টি করে দিই, তারা দেখবে এই পাহাড়কে ভূস্বর্গ করে তুলবে। বিশ্বকর্মা বললেন, আর তোমার সৃষ্টি করে কাজ নেই, মানুষ গড়তে শেষে বাঁদর গড়ে বসবে। কোনো ভয় নেই, এবার আমি খুব সাবধানে গড়ছি, দেখো এবার ঠিক হবে। বলে বিশ্বামিত্র এক রাশ প্রজাপতির ডানা গড়ে রেখে বিশ্বকর্মাকে ডেকে বললেন, দেখাছে মজা। বিশ্বকর্মা ভেবেই পান না এত ডানা নিয়ে বিশ্বামিত্র কি করবেন। তিনি শুধলেন, এগুলো কি হবে ভাই? বিশ্বামিত্র খানিক কপালে আঙুল বুলিয়ে চিন্তা করে বললেন,
পাহাড়দের সব ডানা দিয়ে দিতে চাই। তারা যেখানে খুশি শীতের সময় গরম দেশে, গরমের সময় শীত দেশে উড়ে উড়ে বিচরণ করতে পারবে। তাহলে এখানে যারা বাস করবে তাদের আর কোনো অসুবিধা হবে না। বিশ্বকর্মা ভয় পেয়ে বলে উঠলেন, সর্বনাশ! পাহাড় যেখানে সেখানে উড়ে বসতে আরম্ভ করলে যেসব দেশে পাহাড় পর্বত গিয়ে পড়বে সেসব দেশের দশা হবে কি? লোকগুলো শুদ্ধ সারা দেশ যে গুঁড়িয়ে ধুলো হয়ে যাবে। বিশ্বামিত্র বলে উঠলেন, তা কেন? লোকেরা সব ধন দৌলত খাবার টাবার নিয়ে পাহাড়ে চড়ে বসবে, তাহলেই কোনো গোল নেই। বিশ্বকর্মা বললেন, সবাই পাহাড়ে চড়ে ঘুরে বেড়ালে আমার জমিতে হাল দেয় কে? রাজত্বই বা করে কে? ঘর বাড়িই বা বেঁধে থাকে কে? তা আমি কি জানি বলে বিশ্বামিত্র হিমালয়ের ডানা দিতে যান। এমন সময় বিশ্বকর্মা তার হাত চেপে ধরে বললেন, আগে হিমালয়ের বাচ্চা এই ছোটোখাটো মন্দর পর্বতটাকে ডানা দিয়ে দেখো কি কাণ্ড হয়, পরে বড়টাকে নিয়ে পরীক্ষা করো। বিশ্বামিত্র মন্দর পর্বতে ডানা দিয়ে যেমন ছেড়ে দেওয়া, সে অমনি উড়তে উড়তে বাংলাদেশের দক্ষিণ ধারে যেসব দেশ গড়া হয়েছিল সেইখানে উড়ে বসল। যেমন বসা অমনি সারা দেশ রসাতলে তলিয়ে গেল। মাটি যেখানে ছিল সেখানে একটা উপসাগর হয়ে গেছে দেখা গেল। মানুষ যারা ছিল তাদের চিহ্ন রইল না, কেবল মাছগুলো জলে কিলবিল করতে লাগলো। আর মন্দর পর্বতটা সমুদ্র তোলপাড় করে এমনি সাঁতার কাটতে আরম্ভ করলে যে জলপ্লাবনে বিশ্বকর্মার সৃষ্টি মাটি ধুয়ে যাবার জোগাড়। বিশ্বকর্মা তাড়াতাড়ি সমুদ্রের ধারে ধারে বালির বাঁধ দিয়ে জল ঠেকিয়ে কপালের ঘাম মুছে বললেন, আমার হাতের কাজে তোমায় আর হাত দিতে দিচ্ছি না। এই পৃথিবীর উত্তর শিয়র আর দক্ষিণ শিয়রে কিছু নেই, কিছু সৃষ্টি করতে হয় সেই দু জায়গায় করোগে। যে ভুলগুলো করেছো সেগুলো আমাকে শুধরে দিতে দাও এখন। বিশ্বামিত্রের হাত থেকে বিশ্বকর্মা গড়বার যন্তরতন্তর কেড়ে নিয়ে পাহাড়ে যত জল জমা হয়েছিল সমস্ত নালা কেটে ঝর্ণা দিয়ে সমুদ্রের দিকে বইয়ে দিলেন। বিশ্বকর্মার সৃষ্টিতে কিছু বাজে থাকবার জো নেই, নষ্ট হবার জো নেই। পাহাড়ের জল সমুদ্রে পড়ে, সেখান থেকে সূর্যের তাপে মেঘ হয়ে আকাশ দিয়ে দেশ বিদেশে বৃষ্টি দিয়ে খেতে খেতে ফসল গজাতে চলল। বিশ্বকর্মা ইন্দ্রকে বললেন, বাজ দিয়ে মন্দর পর্বতের ডানা কেটে দাও। ডানা কাটা গেল। মন্দর সমুদ্রেই ডুবে রইল, আর তার ডানার কুচিগুলো এখানে ওখানে সমুদ্রের মাঝে টাপুর মতো ভাসতে লাগল। বিশ্বকর্মা সেগুলোর উপর মাটি ছড়িয়ে দিলেন, বসতি বানিয়ে দিলেন। তারপর বিশ্বামিত্র যত ডানা গড়ে রেখেছিলেন সেগুলো দিয়ে বিশ্বকর্মা প্রজাপতি, ভোমরা, মৌমাছি সব গড়ে ছেড়ে দিলেন। তারা দেশ বিদেশ থেকে ফুলের রেণু, ফলের মধু এনে পাহাড়ে পাহাড়ে বাগান বসাতে শুরু করে দিলে। দেখতে দেখতে পাহাড়ের গায়ে সব ফুল গজালো, ফল ফলল। সব ঠিক করে বিশ্বকর্মা প্রকাণ্ড দুই ডানা দিয়ে দক্ষ প্রজাপতি সৃষ্টি করে হাত পা ধুয়ে ভাত খেতে গেলেন। শাস্ত্রের সৃষ্টিতত্ত্ব তো এই হলো। তারপর দক্ষ প্রজাপতির কথা পুরাণে লিখেছে যেমন, বলি শোনো। বিধির মানস সুত দক্ষমুনি মজবুত, প্রসূতি তাহার ধর্ম যায়া, তার গর্ভে সতী নাম অশেষ মঙ্গল ধাম, জনম লোভিল মহামায়া। নারদ ঘটক হয়ে নানা মতে বলে কয়ে শিবের বিবাহ দিল সতী। নারদ তো ঘটকালি দিয়ে সরে পড়লেন। এদিকে শিব ষাঁড়ে চড়ে ভুটিয়ার দলের সঙ্গে ডমরু বাজিয়ে জটায় সাপ জড়িয়ে হাড়মালা গলায় ঝুলিয়ে নাচতে নাচতে হাজির। দক্ষ প্রজাপতি বরের চেহারা দেখেই চোটে লাল। শিবের বিকট সাজ দেখি দক্ষ ঋষিরাজ, বাম দেবে হইল বামমতি। সেই থেকে জামাই শ্বশুরের মুখ দেখেন না। দক্ষ প্রজাপতিও শিব নিন্দে না করে জল খান না। এই সময়ে দক্ষ শিবহীন যজ্ঞ করলেন, সব দেবতা নেমন্তন্ন পেলেন। সতীর বোনেরা গয়নাগাটি পরে পালকি চড়ে শিবের বাড়ির সামনে দিয়ে ঝমর ঝমর করতে করতে বাপের বাড়ি মাছের মুড়ো খেতে চলল দেখে সতীর চোখে জল এলো। দুঃখী বলে বাবা তাঁদের নেমন্তন্ন পাঠাননি। সতী বোনেদের পালকির কাছে গিয়ে দিদির গলা ধরে কেঁদে কেঁদে বললেন, অশ্বিনী দিদি, আমারে দুঃখিনী দেখিয়া পিতে, অবজ্ঞা করিয়া যজ্ঞে আজ্ঞা না করিলেন যেতে। নিজ বাপ নহে অন্য, শুনে হৃদয়ে এই ক্ষুণ্ণ, আমা ভিন্ন নেমন্তন্ন করেছেন এই ত্রিজগতে। অশ্বিনী দিদি আঁচলে সতীর চোখের জল মুছিয়ে বললেন, তুই চল না, বাপের বাড়ি যাবি, তার আবার নেমন্তন্ন কিসের? আয় আমার এই পালকিতে। সতী ঘাড় নেড়ে বললেন, না ভাই, তিনি রাগ করবেন, তবে তুই তাকে বুঝিয়ে সুঝিয়ে পরে আয়। বলে সতীর দিদিরা চতুর্দোলে সবে চড়ি চলিলেন হরষে।
হেথায় শঙ্করী ধেয়ে করপুটে দাণ্ডাইয়ে চরণে প্রণতি হয়ে কহিলেন গিরিশে, আমি বাপের বাড়ি যাব। শিব বললেন, সতী তুমি যেতে চাচ্ছ বটে, পাঠাইতে না হয় ইচ্ছা দক্ষের নিকটে। আমাদের শ্বশুর জামাইয়ে কেমন ভাব শোনো। আমাদের ভাব কেমন জামাই শ্বশুরে, যেমন দেবতা আর অসুরে, যেমন রাবণ আর রামে, যেমন কংস আর শ্যামে, যেমন স্রোতে আর বাঁধে, যেমন রাহু আর চাঁদে, যেমন জল আর আগুনে, যেমন তেল আর বেগুনে, যেমন পক্ষী আর সাত নলা, যেমন আদা আর কাঁচকলা, যেন ঋষি আর জপে, যেমন নেউল আর সাপে, যেমন ব্যাঘ্র আর নরে, যেমন গোমস্তা আর চোরে, যেমন কাক আর পেচক, যেমন ভীম আর কীচক। দক্ষ যখন অমান্য করে বারণ করেছেন নিমন্ত্রণ, কেমন করে সেখানে তোমার যাওয়া হয়? সতী কিন্তু শোনেন না শিবের কথা। তিনি সেজে গুজে নন্দীকে সঙ্গে নিয়ে মহাদেবের ষাঁড়ে চড়ে বাপের বাড়ি চললেন দুঃখিনী বেশে। কুবের দেখে বাক্স ভরা একালের সেকালের গহনা এনে বললে, মা, এমন বেশে কি যেতে আছে? বাপের বাড়ির লোকে বলবে কি, ও মা, একখানা গয়নাও দেয়নি জামাই। সতী কুবেরের দেওয়া গহনা পরে সাজলেন, কিন্তু দক্ষ প্রজাপতির কন্যা সতী এমন সুন্দরী যে সোনা হিরে তাঁর সোনার অঙ্গের আলোর কাছে টিমটিম করতে লাগল। দূর ছাই বলে সতী সেগুলো ফেলে দিয়ে পাহাড়ি ফুলের সাজে সেজে বার হলেন। ত্রিলোক সতীর চমৎকার বেশ দেখে ধন্য ধন্য করতে করতে সঙ্গে চলল। এদিকে ছোট মেয়ে সতী এলো না, কাজের বাড়ি শূন্য ঠেকছে। সতীর মা কেবলই আঁচলে চোখ মুছছেন, এমন সময় দাসীরা এসে প্রসূতিকে খবর দিলে, ও মা, তোর সতী এলো ওই। এই শুনে রানী উন্মাদিনী প্রায় কই সতী বলিয়া অতি বেগে তথা ধায়, অম্বিকারে দৃষ্টি করি বাহিরিতে এসে, আয় মা বলে লইয়া কোলে নয়ন জলে ভাসে। সতী মায়ের কাছে বসে একটু দুধ সন্দেশ খেয়ে সভা দেখতে চললেন। ইন্দ্র চন্দ্র সব বসেছেন, বিশ্বামিত্র বশিষ্ঠ সব বসেছেন দক্ষ প্রজাপতিকে ঘিরে, আর কালোয়াত সব গান বাজনা করছে। দের কুটকুট তানা নানা তাদিম তাতাদি আনা ঝেন্না ঝেন্না নাদের দানি তাদের দানি ওদের তানা দের তানা তাদিম তারয়ে তারয়ে দানি দে তারে তারে দানি ধেতেনে দেতেনে নারে দানি। বেশ গান বাজনা চলেছে। এমন সময় সভাতে সতীকে আসতে দেখেই দক্ষ শিব নিন্দে শুরু করলেন। দক্ষ প্রজাপতি, কেবল গ্রহ আনি নারুদে ঘটালে, কনিষ্ঠা কন্যাটা আমি দিলাম জলে ফেলে। বস্ত্র বিনা বাঘ ছাল করে পরিধান, দেবের মধ্যে দুঃখী নাই শিবের সমান। ভূত সঙ্গে শ্মশানে মশানে করে বাস, মাথার খুলি বাবাজির জল খাবার গেলাস। যাই বলদে বসে গলদেশে মালাগুলো সব অস্থি, সিদ্ধি ঘটার সদাই ঘটা বুদ্ধি সেটার নাস্তি। অদ্ভুত সঙ্গেতে ভূত গলায় সাপের পইতে, তারে আনিলে ডেকে হাসিবে লোকে, তাই হবে কি সইতে? পাগলে সম্ভাষা করা কোন প্রয়োজন, সাগরে ফেলেছি কন্যা বলে বুঝাই মন। দক্ষের শিব নিন্দা শুনে সতী আর সইতে পারলেন না। পতিনিন্দা শুনি সতী জীবনে নৈরাশ, ঘন ঘন চক্ষে ধারা সঘনে নিঃশ্বাস। পিতারে কুপিতা হইয়া অঙ্গ অবসান, ধরা সহ্যি করি তারা ত্যাজিলেন প্রাণ। সতী শিব নিন্দা শুনে প্রাণ ত্যাগ করলেন। চারদিকে হাহাকার উঠল। সতীর ২৭ বন, আকাশের তারা সব কাঁদতে লাগল। নন্দী কাঁদতে লাগল, ভৃঙ্গি কাঁদতে লাগল, দেবতারা কাঁদতে লাগলেন, মানুষেরা কাঁদতে লাগল। ফিরে চাও মা, বাঁচাও পরাণী, ধুলাতে পতিত কেন পতিত পাবনি। দুটি নয়ন তারা মুদিয়া তারা, অধরা কেন ধরা শনে। নন্দী গিয়ে কৈলাসে মহাদেবকে খবর দিলে, মা আর নেই। তখন শিব ক্রোধে অহংকার ছাড়লেন, অমনি শিব দাস সব দক্ষ যজ্ঞ নাশ করতে আগুয়ান হলো। মহাদেব যুদ্ধে চললেন, পৃথিবী কাঁপতে লাগলো, মেঘে সব গর্জন করে উঠল, আকাশে বিদ্যুৎ বাজ ছুটোছুটি করতে থাকলো কড়মড় করে। শিব ত্রিশূল হাতে সাজলেন। মহারুদ্র রূপে মহাদেব সাজে, ভবম বম সিংহাঘোর বাজে,
ফনা ফন ফনা ফন ফনি ফন্ন গাজে, মহারুদ্র রূপে মহাদেব সাজে। ধক 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 জলে বহ্নি ভালে, ববম বম মহাশব্দ গালে। ধিয়াতা ধিয়াতা দিয়া ভূত নাচে, উলঙ্গি উলঙ্গে পিশাচি পিশাচে। চলে ভৈরবা ভৈরবী নন্দী ভৃঙ্গি, মহাকাল বেতাল তাল ত্রিশৃঙ্গি। চলে ডাকিনী যোগিনী ঘোর বেশে, চলে শাঁখিনী পেতিনী মুক্ত কেশে। ভূত প্রেত নিয়ে শিব এসে উপস্থিত, ভয় কারু মুখে কথা নেই। মহাদেব হুকুম দিলেন ভূতিয়া ফৌজকে, যজ্ঞ নাশ করো। অমনি রুদ্রদূত ধায় ভূত নন্দী ভৃঙ্গি সঙ্গিয়া, ঘোর বেশ মুক্ত কেশ যুদ্ধ রঙ্গ রঙ্গিয়া। যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসিছে, যজ্ঞ গেহ ভাঙ্গি কেহ হব্ব গব্ব খাইছে। প্রেত ভাগ শানুরাগ ঝম্প ঝম্প ঝাঁপিছে, ঘোর রোল গণ্ডগোল 14 লোক কাঁপিছে। ভূত ভাগ পায়ে লাগ লাথি কিল মারিছে, বিপ্র সর্ব দেখি খর্ব ভোজ্য বস্ত্র সারিছে। ভার্গবের সৌষ্ঠবের দাড়ি গোঁফ ছিন্ডিল, ভূষণের ভূষণের দন্তপাতি পড়িল। শাড়ি মন্ত্র ফেলি তন্ত্রমুক্ত কেশ ধায় রে, হায় হায় প্রাণ যায় পাপ দক্ষ দায় রে। নৈবেদ্যের থালা ফেলে বিশ্বামিত্র দৌড়, বশিষ্ঠ চম্পট। সবার দাড়ি গোঁফ ছিঁড়ে কিলিয়ে দাঁত ভেঙে ভূতেরা লম্ফ ঝম্প করতে লাগলো। মৌনিতুণ্ড হেঁট মুণ্ড দক্ষ মৃত্যু জানিছে, মৈল দক্ষ ভূত যক্ষ সিংহ নাদ ছাড়িছে। দক্ষ নিপাত দেখে সতীর মা কেঁদে শিবকে বললেন, সতীর জননী আমি শাশুড়ি তোমার, তথাপি বিধবা দশা হইল আমার। প্রসূতির বাক্যে শিব সলজ্জ হইল, রাজ্য সহ দক্ষ রাজে বাঁচাইয়া দিল। ধড়ে মুণ্ড নাহি দক্ষ দেখিতে না পায়, উঠে পড়ে ফিরে ঘুরে কবন্ধের প্রায়। কন্দকাটা দক্ষের দুর্গতি দেখে ভূতেরা সব হাসতে লাগলো। তখন শিবের হাতের কাছে ছিল পাহাড়ি একটা রামছাগল, দড়ি দিয়ে হাড়কাঠে বাঁধা। তিনি সেইটে নন্দীকে দেখিয়ে দিলেন। নন্দী তার মুড়োটা কেটে দক্ষের কাঁধে জুড়ে দিয়ে দক্ষ প্রজাপতির ডানা দুটো কেটে নিয়ে চলে গেল। শিব সতী দেহ নিয়ে কাঁদতে কাঁদতে কৈলাসে গেলেন। এরপরে আরও কথা আছে, কিন্তু এইখানেই দক্ষ যজ্ঞ শেষ। হরি হরি বল সবে, পালা হইল সায় বলে হৃদয় চুপ করলে। রাম ছাগল ফ্যাল ফ্যাল করে তাকালে, খানিক চেয়ে বললে, ফুহ, এমন আজগুবি কথা তো কখনো শুনিনি। বুড়ো হয়ে সিং হয়ে গেল, এমন কথা তো কোনো দিন শুনলেম না যে প্রজাপতির মাথা হয় রাম ছাগলের মতো আর পাহাড়গুলোর গজায় ডানা। রাম ছাগল ছেলেদের বললেন, ওসব বাজে কথায় বিশ্বাস করো না। বড় হয়ে মধুর সন্ধানে পেটের দায় তোমরা জানি দেশ বিদেশে যাবে। এমন অনেক বাজে গল্প তোমাদের এই দেশের পাহাড় পর্বত নদ নদীর নামে শুনতে পাবে। কেউ বলবে তোমার দেশ মন্দ, কেউ বলবে মন্দ নয়, কিন্তু মনে রেখো, এই হিমালয়ের জলে বাতাসে তোমরা মানুষ। ভগবান তোমাদের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে উঁচু, সবচেয়ে চমৎকার বাড়ি দিয়েছেন। এই কথাটি সর্বদা মনে রেখো। কোনোদিন ভুলো না যে পৃথিবীর সেরা হচ্ছে এই হিমালয়, আর সেইটে ভগবান দিয়েছেন তার কালো ছেলেদের। এই পাথরের সিঁড়ি এতকালের পুরনো যে তার ঠিক ঠিকানা নেই। আগে এটা, তারপর গাছপালা জন্তু জানোয়ার সৃষ্টি হয়েছে। পাখির ছানাগুলো জন্মাবার আগে যেমন তাদের বাসা তৈরি হয়ে থাকে, মানুষদের জানোয়ারদের জন্মাবার আগে তেমনি জগৎ মাতা আর বিশ্বপিতা তাদের জন্য এই চমৎকার হিমালয় আর সমুদ্র পর্যন্ত গেছে যে 5 ধাপ পাথরের সিঁড়ি তা প্রস্তুত করিয়েছিলেন। জীবজন্তুরা জন্মে যাতে আরামে থাকে, কষ্ট না পায়, সেই জন্য চমৎকার করে পাথর দিয়ে দালান রক এমনি সব নানা ঘর নানা বাড়ি তাঁরা সুন্দর করে বাঁধিয়ে দিলেন। কিন্তু কতকালের এই বাড়ি, একে পরিষ্কার রাখা, মেরামত রাখা, যারা জন্মাতে লাগলো তাদের তো সাধ্য হলো না। এককালের নতুন বাড়ি, পাথরের সিঁড়ি সব ভেঙে ফেটে পড়তে লাগলো। বর্ষায় এখানে ওখানে সোঁতা লাগলো, শ্যাওলা গজালো, হাওয়াতে ধুলো মাটি এসে ধাপগুলোতে জমা হতে লাগলো। ঝড়ে ভূমিকম্পে বড় বড় পাথর খসে খসে এখানে ওখানে পড়লো, এখানটা ধসে গেল, সেখানটা বসে গেল, ওটা ভেঙে পড়লো, সেটা বেঁকে রইল। এইভাবে কালে কালে ধাপগুলোর উপরের তলার মাটি তাকে ধুয়ে নিচের তলায় নামতে লাগলো। আর ধাপে ধাপে সেখানে যেমন মাটি পেলে নানা জাতের গাছপালা বন জঙ্গল দেখা দিলে।
উপরতলার মাটি ধুয়ে গেছে, সেখানে কাঁকড় আর নুড়ি বেশি। তার পরের ধাপে অল্প মাটি আছে, সেখানে অল্প স্বল্প চাষবাস চলেছে দেখো। খুব ছোট ছোট ক্ষেত, ছোট গ্রাম। মাঝের ধাপে অনেকটা মাটি জমা হয়েছে, সেখানে দেখো দার্জিলিং শহর, বাড়িঘর, বাজার, চা বাগান, কোম্পানির বাগান সব বসে গেছে। উপরতলার মতো অতটা ঠান্ডাও নয়, কাজেই সেখানে নানা গাছ, ঝাউ, বাদাম, আখরোট, পিচ, কদম সব তেজ করেছে। নানা ফুলও সেখানে। কিন্তু হিমালয়ের সব নিচের ধাপে যত কিছু ভালো মাটি এসে জমা হয়েছে জলে ধুয়ে একেবারে সমুদ্রের ধার পর্যন্ত। সেখানে ফল ফুলের বাগান, ক্ষেতের আর অন্ত নেই। মাটিতে সেখানে এত তেজ যে যা দাও ফলবে। আর সেখানে শীতও বেশি নয়, বরফও পড়ে না। সেখানে গাছ এক একটা যেন এক একখানা গ্রাম জুড়ে রয়েছে, আর চারদিকে আম কাঁঠালের বন। পাহাড়ে বরফ পড়লে আমি স্কুল বন্ধ করে সেখানে চড়তে যাই। নিজের চোখে দেখে এসেছি যা, তাই বলছি। ঋষিদের মতো চোখ বুজে ধ্যান করে গল্প বলবার জন্যে আমি স্কুল মাস্টারি করতে আসিনি। ছাত্রগণ, চোখ দিয়ে দেখাই হলো আসল দেখা, ঠিক দেখা। আর চোখ বুজে ধ্যান করে দেখবার মানে খেয়াল দেখা বা স্বপন দেখা। খেয়ালিদের বিশ্বাস করো না, তা তাঁরা ঋষিই হন, কবিই হন। যা দুই চোখে দেখছি তাই সত্যি, তাছাড়া সব মিছা, সব কল্পনা, গল্প কথা, খেয়াল। রামছাগল দাড়ি নেড়ে শিং বেঁকিয়ে কটমট করে তাদের দিকে তাকাচ্ছে দেখে সুবচনীর খোঁড়া হাঁস হেলতে দুলতে এগিয়ে এসে বললে, ছাত্রগণ, তোমাদের মাস্টার যা বললেন ঠিক। চোখে না দেখলে কোনো জিনিসে বিশ্বাস করা শক্ত, কিন্তু এই পাহাড় পর্বত কুয়াশায় যখন দেখা যায় না, তখন কি বলতে হবে কুয়াশার মধ্যে কিছু নেই? না বলতে হবে সূর্যচন্দ্র আকাশ ছেড়ে পালিয়েছেন? ঠিক জিনিস সবসময় চোখে পড়ে না। সেই জন্য এই দুই চোখের উপরে নির্ভর করে থাকি বলে আমরা কোনোদিন মানুষের সমান হতে পারবো না। মানুষের মধ্যে যারা ঋষি, যারা কবি, তারা শুধু দুই চোখে দেখেন না। তারা ধ্যানের চোখে যা দেখতে পেয়েছেন সেইগুলো ধ্যান করে কিতাবে লিখেছেন। তা পড়লে তোমরা জানতে পারবে এই হিমালয় প্রথমে সমুদ্রের তলায় ছিল। হঠাৎ এক সময় পৃথিবীর মধ্যেকার তেজ মহাবেগে জল ঠেলে আকাশের দিকে ছুটে বার হলো, আর তাতেই হলো সব পর্বত। যে সময় পাহাড় হয়েছিল সেই সময় কেউ দেখেনি কেমন করে কি হলো, কিন্তু মানুষ ধ্যান করে অনুসন্ধান করে এই পাহাড়ের জন্ম যেন চোখে দেখে কেতাব লিখেছে। মাস্টার মহাশয়ের কথায় কি কেতাবগুলো অবিশ্বাস করবে? বলে খোঁড়া একটি সমুদ্রের শাঁখ পাহাড়ের উপর থেকে তুলে নিয়ে রামছাগলকে দেখিয়ে বললে, হিমালয় তো এককাল সমুদ্রের গর্ভে ছিল, এই শাঁখই তার প্রমাণ। রামছাগল ঘাড় নেড়ে বললে, ও কথা আমি বিশ্বাসই করি নে। নিশ্চয়ই কোনো পাখিতে এনে ওটাকে ফেলেছে। খোঁড়া বললে, তা হয় না। সমুদ্রের একেবারে নিচে থাকে এই শামুক, পাখি সেখানে যেতে পারে না। রামছাগল তর্ক তুললে, তবে মাছে খেয়েছে, সেই মাছ মরে ভেসে এসেছে সমুদ্রের ধারে, সেখানে পাখি তাকে খেয়ে শাঁখটা মুখে নিয়ে হিমালয়ে এনে ফেলেছে। খোঁড়া ঘাড় নেড়ে বললে, তাও হয় না। সমুদ্রে যেখানে এই শাঁখ থাকতো সেখানে মাছ কেন, মানুষ পর্যন্ত যেতে পারা শক্ত। রামছাগল অমনি দাড়ি চুমড়ে বললে, তবে মানুষ জানলো কেমন করে এ শাঁখ সমুদ্রের তলাকার, পাহাড়ের উপরকার নয়? সুবচনী পাছে তর্কে হেরে যায়, হৃদয় তাই তাড়াতাড়ি বলে উঠল, জানো না, মানুষ ডুবুরি নামিয়ে মুক্তো তোলবার সময় এই সব শাঁখ কুড়িয়ে এনেছিল ঝুড়ি ঝুড়ি। রামছাগল শিং নেড়ে বললে, ঝুড়ি থেকে তারই গোটা কতক শাঁখ হয়তো মাটিতে পড়ে গিয়েছিল। হঠাৎ সুবচনী বললে, তা নয়। সুবচনী আরও কি বলতে যাচ্ছে, অমনি ছাগল রেগে বললে, তা যদি নয় তো নিশ্চয় আগে হাঁসের টপ ডানা ছিল, উড়ে এসেছে হাঁসেদের মতো এই পাহাড়ে। হৃদয় অমনি বলে উঠল, শাঁখের যদি ডানা থাকতে পারে তবে পাহাড়গুলোরও ডানা ছিল, এ কথাই বা কেন বিশ্বাস করবে না? সুবচনী অমনি বলে উঠল, আর প্রজাপতির মাথায় রামছাগলের মুখই বা না হবে কেন, তা বলো। ভালুকে শেয়ালে হাঁসে ছাগলে তর্ক বেঁধে গেল। দেশের জানোয়ার সেই তর্কে যোগ দিয়ে চেঁচামেচি হট্টগোল বাঁধিয়ে দিলে। শিকরা বহরি বাসা বাজ তুরমতি, কাহাকু হিল্লগড় ঝগড় জোড়া থুতি, ঠেটি ভেটি ভাটাহরি তাল গুড় গুড়, নানা জাতি কাক পেঁচা বাবু বাদুড়। সবাই মিলে তর্ক লাগিয়েছে, যাও যাও হুঁদি খাও। এমন সময় গন্ডগোল শুনে পাহাড়ের গুহা থেকে বুড়ো লামা ছাগল বেরিয়ে এলেন।
অতি দীর্ঘ কক্ষ, লোম পড়ে উরুপর, নাভি ঢাকে দাড়ি গোঁফে বিশদ চামর। ববম বম ববম বম বলতে বলতে লামাকে আসতে দেখে সবাই তটস্থ, ভালো মানুষ হয়ে বসল। লামা বললেন, তোমরা সব কি বৃথা তর্ক করছো? দেখো তর্ক কি ভয়ানক ব্যাপার। কোথায় তোমরা পড়া পড়বে না হাতাহাতি বাঁধিয়েছ ভাইয়ে ভাইয়ে? অভেদ হইল ভেদে বড় বিরোধ, কি জানি কাহারে আজি কার হয় ক্রোধ। ভ্রান্ত জীব অন্ত না বুঝিয়ে কর দ্বন্দ্ব, কারো কিছু ঠিক নাই কেবল কহ মন্দ। উভয়ের মন তরে মন্ত্রণা আমি কই, তর্কে নাহি মেলে কিছু গণ্ডগোল বই। শুনো বাক্য, গুরু বাক্য করেছে প্রামাণ্য, একে পঞ্চ পঞ্চে এক, নাহি কিচ্ছু অন্য। লামা ছাগল লেকচার শেষ করলেন, অমনি বোকা ছাগলের দল জাতীয় সঙ্গীত শুরু করে দিলে। জটজালিনী ক্ষুরশালিনী সিংহধারিণী গো, ঘন ঘোষিনী ঘাস খাদিনী গৃহপোষিনী ঘো, চ্যাঁ ভ্যাঁ প্যাঁ পো। সেই সময় ভূমিকম্পে পাহাড় টলমল করে উঠল। অমনি হাঁসেরা হৃদয়কে নিয়ে আকাশে উড়ে পড়ল। সব জানোয়ার ভয়ে ল্যাজ গুটিয়ে চুপ হয়ে রইল। লামা ছাগল মাঝে দাঁড়িয়ে দুলতে থাকলেন আর বলতে থাকলেন, এ কি দোলায় যে, কি ভয়ানক ব্যাপার। রাম ছাগল লামার গা ঘেঁষে দাঁড়িয়ে বললেন, পর্বতটা পার্বতী পাঠশালা সমেত উড়বে নাকি? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।